রূপালী হাসান গর্জে উঠে বলে উঠল, ওই মেয়েকে আমি কিছুতেই আমার বাড়ির পুত্রবধূ করতে পারবো না। যেই মেয়ের বাবা মায়ের কোনো পরিচয় নেই, বছরের পর বছর ওই বাড়ির কাজ করে যাচ্ছে, তাকে পুত্রবধূ করলে আমাদের বাড়ির মান সম্মান থাকবে? একবার সেটা ভেবে দেখেছিস তুই? আর মানুষ শুনলে দেখলে কি বলবে? আমাদেরও তো একটা মতামত আছে নাকি? বাড়ির বড় কর্তা শাহাবুদ্দিনও যেন এই কথাতে একমত। তিনি একটা কাজের মেয়েকে কিছুতে নিজের ছেলের সাথে বিয়ে দিতে রাজি নন। শাহজাহান বাবা মায়ের কথা শুনে নিজেকে যথেষ্ট শান্ত রাখবার চেষ্টা করছে। পুনরায় গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কে কি বলবে তাতে আমার কিছুই আসে যায় না। বাবা মা না থাকলে কি সে মানুষ নয়? হতে পারে সে ওই বাড়িতে কাজ করে, কিন্তু সে তো একজন মানুষ। একটা কথা কান খুলে শুনে রাখো সবাই, আমি বিয়ে করবই, ওই মেয়েকেই বিয়ে করব। এবং সেটা আজ হোক বা কাল, আমার বউ হবে সে। তার পরিচয় হবে সে আমার বউ, মেজর শাহজাহান ইহাসানের বউ। কথাটা যেন পুরো ড্রয়িং রুমে ছড়িয়ে ছিটিয়ে পড়ল, যেন দেওয়ালে এসে বারবার ধাক্কা খাচ্ছে। ড্রয়িং রুমে উপস্থিত সকলের মুখে হাত চলে যায়। কেউ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে এই ছেলে একটা কাজের মেয়ের জন্য বাবা মায়ের মুখের উপরে কথা বলছে। সবাই একজনের দিকে একজন মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। চিৎকার চেঁচামেচির ফলে বাড়ির কিছু মেহমান সহ সবাই একসাথে জড়ো হয়েছে। উপর থেকে বিশাল আকার ড্রয়িং রুমের সিঁড়ি দিয়ে নামতে নামতে শাহজাদ বলতে থাকে, এখানে কি হচ্ছে আব্বু? সবাই এত চিৎকার করছো কেন? ভাইয়া কার বিয়ের কথা বলছে? কেউ যেন শাহজাদের কথার উত্তর দিতে পারছে না। সবাই যেন একটা ঘোরের মাঝে আছে। বাড়ির ছোট কর্তা সুনীল হাসান নীরবতা ভেঙে বলে উঠল, সেটা তোমার ভাইকে জিজ্ঞাসা করো, সে কার বিয়ের কথা বলছে। সে নাকি তোমার শ্বশুরবাড়ির কাজের মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছে। শেহাজাদ যেন এমন কথাতে কিছুটা শখ খেলো যে তার ভাই বিয়ে করতে যাচ্ছে। পরক্ষণে মুখে হাসি রেখা ফুটিয়েই বলে, বিয়ে করছে সেটা তো ভালো কথা যাচ্ছু, তবে চিল্লানোর কারণ কি? কোন কাজের লোক? ভাইয়া কার কথা বলছো তুমি? রূপালী হাসান এক প্রকার ছেলেকে ব্ল্যাকমেল করে বলে উঠল, তুই যদি ওই মেয়েকে বিয়ে করিস আমি এই বাড়ি থেকে চলে যাব। ওই মেয়ে তোর যোগ্য নাকি আমাদের পরিবারের বউ হওয়ার যোগ্যতা আছে? শাহজাহান এতক্ষণ সব কথা শুনে থাকলেও ও এখন যেন নিজের ধৈর্যের সীমা হারিয়ে ফেলল। আম্মু, তুমি যদি তাকে পুত্রবধূ হিসেবে না মানো তাহলে আমি বিয়ে করেই তাকে নিয়ে চলে যাব। এবার শাহাবুদ্দিন ইহসান কিছু একটা ভেবে মুখ খুললেন। এসব কি বলছিস তুই শাহজাহান? বাড়ির বউ বিয়ে হলে বাড়িতেই থাকবে, তোর যেহেতু ওই মেয়েকেই পছন্দ হয়েছে বিয়ের ব্যবস্থা হবে। ভাইয়ের কথা শুনে সুলিন ইহসান অবিশ্বাস্যভাবে বলতে লাগলো, কথাটা ভেবে বলছেন তো ভাই? প্রতি উত্তরে তিনি কিছুই বললেন না। ড্রয়িং রুমে কিছুটা পিনপতন নীরবতা। রূপালী হাসান কিছু বললেন না, তিনি সঠিক সময়ের অপেক্ষা করছেন এখন। কিভাবে কি করতে হবে সব তার জানা আছে। এই বাড়ির বড় কর্তা যা বলে তার কথাতেই সব কিছু হয়, তাই তার কথার উপরে কেউ কথা বলল না। শাহজাহান আর এক মুহূর্ত এখানে বিলম্ব না করে বড় বড় কদম ফেলে সিঁড়ি বেয়ে রুমের দিকে যায়। রুমের দরজা খোলা রেখে কিছু একটা করছিল। এমতো অবস্থায় আচমকা তিশা দৌড়ে এসে বেখেয়ালিভাবে শাহজাহানের রুমে ঢুকে যায়। ছলছল চোখে পেছন থেকে তাকিয়ে জড়িয়ে ধরে শাহজাহানকে। নিজের শরীরে কারো হাতের স্পর্শ পেয়ে ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। মস্তিষ্কের কণায় কণায় রাগ ছড়িয়ে পড়ল। তার আর বোঝার বাকি নেই যে কে। অনেকবার এমন অপরাধ করেছে এই মেয়ে। ক্রোধে ফুঁসছে চোখা নাক। বলিষ্ঠ পুরুষালী হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নেয়। সঙ্গে সঙ্গে শক্তপোক্ত হাতে চর বসিয়ে দেয় তিশার বাম গালে। একে তো রেগে আছে, এখন যেন এই থার্ড ক্লাস মেয়ে তার রাগ আরও তরতর করে বাড়িয়ে দিয়েছে। চর খেয়ে তিশার মাথা ভো ভো করে ঘুরতে লাগলো। যেন সে চর খায়নি, বরং তার মাথার উপরে গুরুভার কোনো কিছু ভেঙে পড়েছে। একটু স্বাভাবিক হতে ন্যাকা কান্না শুরু করে দেয় তিশা। সাজু ভাইয়া, তুমি আমাকে চর দিলে? তুমি এমনটা করতে পারো না। সাজু ভাইয়া, তুমি ওই গ্রামের খ্যাত মেয়েটার জন্য এমন করছো? কি নেই আমার মাঝে যা ওই মেয়ের মাঝে দেখেছো তুমি? একে তো রাগে শরীর কাঁপছে, তার এমন কথায় শাহজাহানের মন চাচ্ছে এই মুহূর্তে আরও একটা চর বসিয়ে দিতে। সবটুকু তেজ কণ্ঠে ঢেলে বলল, এই তোকে বলছি না আমার নাম ধরে রাখবি না? আগের বারে চরের কথা ভুলে গেছিস? তোকে বলেছি না আমাকে এইভাবে আর কখনো জড়িয়ে ধরবি না? নির্লজ্জ মেয়ে, গেট আউট, এক্ষুনি বের হয়ে যা। তৎক্ষণাৎ তিশা নিজের গালে হাত দিয়ে ন্যাকা কান্না করতে করতে রুম থেকে বের হতে থাকে। শাহজাহান কদম ফেলে রুম থেকে বের হয়ে আসে। আজকে কিছু একটা বলবেই তার চাচাকে। নিচে এসে চাচাকে ডাকা শুরু করলো। শাহজাহানের ডাক শুনে সুনীল হাসান রুম থেকে ড্রয়িং রুমে আসে। সাথে রূপালী হাসান ও তিশার মা নাস্ত্রী নিয়াসানও আসে। কিছুটা উত্তেজিত ও বিদ্রুপ কণ্ঠে বলে উঠল, কি হয়েছে শাহজাহান? এইভাবে ডাকছো কেন? কিছু কি হয়েছে? নিজেকে শান্ত রেখেই সতর্কিত কণ্ঠে বলতে লাগলো, চাচ্চু, তোমার মেয়েকে বলবে আমি যতদিন বাড়ি থাকি আমার আশেপাশে ও যেন না আসে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। এটা বলে গটগট পায়ে ঘর ছাড়ল শাহজাহান।
সুনীল হাসান বেশ ভড়কে গেলেন। তার আর বুঝতে বাকি নেই যে তার মেয়ে আবার কিছু করেছে। এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে অনেকবার, তারপরেও মেয়েকে থামাতে পারেননি তিনি। চিন্তিতভাবে মেয়ের রুমের কক্ষের দিকে হাঁটা ধরলেন তিনি। দরজা খোলাই ছিল। দরজার কাছে এসে রুমের এমন বেহাল অবস্থা দেখে ভেতরে এগিয়ে গেলেন। রুমের কিছু জিনিসপত্র ভেঙে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। স্টাডি টেবিলে চেয়ারে বসে কিছু একটা করছে তিশা। পেছন থেকে তিনি মেয়ের মাথায় হাত দিলেন। সাথে সাথে তিশা হাতে থাকা জিনিসটা লুকিয়ে ফেলে বাবা দেখার আগেই। আব্বু তুমি কিছু বলবে? বলো তাড়াতাড়ি। সুনীল হাসান কিছুক্ষণ চুপ থেকে রাগ ও দরদ মাখা কণ্ঠে বললেন, আগের কথা ভুলে গেছিস? এমন কিছু করবি না যাতে আমাকে কেউ বড় গলায় কথা বলতে পারে। শাহজাহানের থেকে দূরে থাকবি, ও তোকে বিয়ে করবে না। করলে আরও আগেই করে ফেলতো। আর যে মেয়েটাকে বিয়ে করবে বলছে তার সাথে আজে বাজে কিছু করার চেষ্টাও করবে না। এসব মাথা থেকে ঝেড়ে ফেলো। এইসব বলে মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করেন সুনীল হাসান। আব্বু তুমি এটা বললে? তুমিই তো আমাকে একদিন বলেছিলে আমাদের বিয়ে দেবে। তখন বলেছি তখনকার কথা এখন ভুলে যাও। এটা বলে তিনি চলে যান। তিশা মনে মনে বিড়বিড় করে আওড়ালো, বিয়ে হবে আব্বু, কিন্তু ওই থার্ড ক্লাস মেয়েটার জীবন আমি ধ্বংসে পরিণত করব। এই চরের অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। অনেক সময় চলে গিয়েছে। সবাই রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। কনের বাড়ি থেকে এসে সবাই চলে গেছেন নিজেদের বাড়িতে। শুধু রয়ে গেছেন নিকট আত্মীয়রা। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। তখন বাড়িতে ফিরে আসে শাহজাহান। জরুরি ডাক পড়েছিল কাজের একটা জায়গায়। সেখান থেকে রাতের খাবার খেয়ে এসেছে। সে সিঁড়ি বেয়ে রুমে চলে যায়। গায়ের পোশাক চেঞ্জ করে ট্রাউজার পরে নেয়। বিছানায় শুতেই চোখে মুখে শুধু প্রিয়া নামক মেয়েটার চেহারা ভেসে আসছে। এই জীবনে কখনো তার এমন লাগেনি। ভেবেছিল বিয়ে নামক শব্দটার সাথে নিজেকে জড়াবে না। সেনা নামক দায়িত্বের সাথে জড়িয়ে এসব প্রায় ভুলেই গিয়েছিল। কিন্তু প্রিয়াকে দেখার পর থেকে তার সেই ইচ্ছে যেন মুহূর্তেই বদলে গেছে। সব নিয়ম ভেঙে তার জীবনেও যেন প্রেমের ফুল ফুটতে শুরু করেছে। উঠতে বসতে শুধু মেয়েটার মায়াবী মুখোশটি ভেসে ওঠে তার হৃদয়ের গহীনে। খুব ক্লান্ত লাগছে নিজেকে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। অন্যদিকে শেহজাহাদের রুমের চারিদিকে তাজা ফুলের গন্ধ মোমো করছে। বিছানার মাঝখানে ঘোমটা দিয়ে বসে শেহজাহাদের বিয়ে করা স্ত্রী তানহা অপেক্ষা নিমগ্ন হয়ে আছে নিজের স্বামীর। এই বাড়িতে আসার পরপরই তাকে এই রুমে আনা হয়েছে। কিন্তু সে চিৎকার চেঁচামেচির আওয়াজ কিছুটা হলেও শুনতে পেয়েছে। বিশেষ করে রূপালী ইহাসানের গর্জে ওঠা কণ্ঠ। কিন্তু স্পষ্টভাবে বোঝেনি। বাড়িটা তার ভীষণ ভালো লেগেছে যখন নিচে ড্রয়িং রুমের সোফায় বসেছিল। মনে হয়েছিল যেন একটা রাজপ্রাসাদের ঊর্ধ্বে। কিছুক্ষণ পর দরজা খুলে রুমে প্রবেশ করে শাহজাদা। ধীর পায়ে হেঁটে এসে বিছানার পাশে বসে। আচমকা তানহার মাথার ঘোমটা নামিয়ে দিল। এতে তানহার চোখ দুটো রসগোল্লার মতো হয়ে যায়। শেহজাহাদ মুখ খুলেই বলে উঠল, অনেক সুন্দর লাগছে তোমায়। চলো দুজনে নামাজ পড়ে নিই। তানহা শেহজাদের কথাতে সম্মতি দিয়ে উঠে বসে। আকস্মিক শেহজাদ তানহাকে কোলে তুলে নেয়। তারপর অজু করে এসে নামাজ আদায় করে নেয়। হঠাৎ শেহজাদ তানহাকে একটা প্রশ্ন করে বসে, তোমাকে একটা কথা বলার ছিল তানহা। তোমাদের বাড়িতে কোনো কাজের মেয়ে আছে? শেহজাহাদের কথায় তানহা যেন হতবাক হয়ে তাকিয়ে যায়। তার মাথায় অন্য কোনো প্রশ্ন ঘুরছে। তার স্বামী আবার প্রিয়ার প্রেমে পড়ে গেল না তো? সৌন্দর্যের দিক দিয়ে প্রিয়া তার থেকেও এগিয়ে। প্রিয়াকে ভীষণ রকমের হিংসা করে প্রিয়ার সৌন্দর্যের কারণে। আবার বাবাও এই মেয়েটাকে নিজের মেয়ের মতোই আদর করেন। বাবা বাহিরে চলে গেলে সব কাজ করিয়ে নেই। তানহা সন্দেহজনক প্রশ্ন ছুঁড়ে মারল, কেন? সেটা জেনে আপনি কি করবেন? না মানে এমনি বললাম। পরে জানতে পারবে কেন বলেছি। তানহার মনে প্রশ্ন রয়েই গেল। আর ভাবতে পারছে না সে। মনে মনে আওড়ালো, অপয়া মেয়ে একটা। এত সৌন্দর্যের ভিড়েও একবার বিয়ে হওয়ার সময় বিয়ে ভেঙে যায়। কিন্তু তার বাবা ওই মেয়েটাকে যেন তার থেকেও বেশি ভালোবাসে। সকাল 9টা বেজে এসছে। ঘুম থেকে উঠে বসে শাহজাহান। শরীরের উপর থেকে আলোয়ান সরিয়ে বিছানার থেকে নেমে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায়। কেন জানি নিজেকে দেখতে ইচ্ছে করছে আজ তার। আজকে তার মন বেশ ফুরফুরে লাগছে। কতক্ষণে প্রিয়াকে নিজের লাল টুকটুকে বউ করে সাজিয়ে ঘরে আনবে। এত বছর ধরে নৈতিকতার কাঠিন্যে নিজেকে বেঁধে রেখেছে। তা যেন প্রিয়াকে দেখার পর থেকে অর্থহীন হয়ে পড়েছে। নিজেকে কেমন ভণ্ড সেনা মনে হচ্ছে তার। মেয়েটার সামনে যাওয়াতে তার তার কাঁপুনি উঠেছিল, যেন তখনই মেয়েটা অজ্ঞান হয়ে পড়বে। এটা মনে করে হালকা শব্দ করে হেসে উঠল শাহজাহান।